দর্শক, বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, পায়ুপথে নানা ধরনের সমস্যা হলেই আমাদের যে প্রবলেমটি প্রথমত আসে সেটি হচ্ছে আমরা একটু লজ্জা ফিল করি যে ঠিক ডাক্তারকে যে কি বলবো বা বলা ঠিক হবে কিনা বা কি ধরনের অ্যাপ্রোচ করা উচিত, এই বিষয়গুলো চিন্তা করতে করতে দেখি যে হঠাৎ করে চিন্তা করি যে কিছুদিন দেখি না কি হয়, এভাবে অনেকটা দেরি করে ফেলি। তারপরে প্রলোভন বিজ্ঞাপন বা এ ধরনের অনেক ধরনের ভুল ভ্রান্তিতে আমরা পড়ে যাই। ফলাফল যেটা হয় যে পায়ুপথের নানা সমস্যা ছোট থেকে আমরা অনেক বড়োর দিকে নিয়ে যাই, যখন কিনা কিওর করা বা ট্রিটমেন্ট করেও ভালো করাটা অনেক বেশি ইম্পসিবল হয়ে যায় বা অনেক বেশি কঠিন হয়ে যায় একজন চিকিৎসকের জন্য। তাই দর্শক, এই অনুষ্ঠানে আলোচনার বিষয় নির্ধারণ করছি পায়ুপথের নানা সমস্যা ও তার চিকিৎসা, কারণ এই বিষয়টা নিয়ে আমাদেরকে খোলাখুলি কথা বলতে হবে এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে খোলাখুলি বলতে পারেন, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঊর্ধ্বে এসে। দর্শক, আমাদের এই আলোচনায় আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক, যিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডাক্তার আতিয়া রহমান, যিনি ল্যাপ্রোস্কোপি এবং কোলোরেক্টাল সার্জন হিসেবে বাংলাদেশের যথেষ্ট পরিমাণ সফলভাবে বর্তমানে প্র্যাকটিস করছেন এবং যিনি শুধু এফসিপিএস না এফআরসিএস এবং এমআরসিএস দুটোই কমপ্লিট করেছেন এবং এই বিষয়ে যথেষ্ট পরিমাণ দক্ষ। তাই আপনাদের উদ্দেশ্যে ওনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে তুলে ধরে আনার চেষ্টা করব। নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকে পর্বে। কেমন আছেন? স্যার, আপনাকে পেয়ে খুবই আনন্দিত, কারণ শুরুতেই বলেছি বিষয়টা একটু সেনসিটিভ এবং একটু পেশেন্টরা শুরুতেই একটু লজ্জা ফিল করে যে পায়ুপথে নানা সমস্যা নিয়ে আবার মানুষের সাথে কথা বলবো, কেমন হবে বিষয়টা, কিভাবে অ্যাপ্রোচ করব, নানা ধরনের কনফিউশন। শুরুতেই স্যার একটু আসতে চাই যে পায়ুপথের আসলে কি কি ধরনের সমস্যা নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে বেশি আসেন? পায়ুপথের নানা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তার ভিতর কমন হলো গিয়ে পাইলস, অ্যানাল ফিশার, ফিস্চুলা, অ্যাবসেস, ক্যান্সার, এছাড়াও আরও নানাবিধ সমস্যা আছে। বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণত রোগী আমাদের কাছে আসে। আচ্ছা স্যার, পাইলসটা খুবই পরিচিত আমাদের সাথে এবং আমরা জানি যে এ বিষয়ে একটা কনফিউশন আছে যে পাইলস যদি হয় তাহলে বোধহয় ভালো হয় না বা এর কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই। আপনাকে যেহেতু পেয়ে গেলাম, একটু জানতে চাই যে আসলে পাইলস কি এবং কোন ট্রিটমেন্ট আছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর কোশ্চিন। পাইলসটা অ্যাকচুয়ালি মানুষের ধারণা যে পায়খানা আছে যে কোনো অসুখ হলেই পাইলস। অ্যাকচুয়ালি কথাটা ঠিক না, কারণ পায়খানা আছে পাইলস ছাড়াও আরও অনেক কিছু হয়, তবে পাইলস কমন, এটা সত্য। তো পাইলসের রোগী সাধারণত আমাদের কাছে আসে। পাইলসটা কি অ্যাকচুয়ালি এটাকে জানতে হবে যে আমাদের মলদ্বারের চারপাশে অসংখ্য শিরা আছে। এই শিরাগুলোর একটা পিকুলারিটিস হলো খুব ওয়ালটা থিন থাকে এবং ভাল্ব থাকে। না, তাই ভাল্ব না থাকার কারণে এবং ওয়ালটা থিন থাকার কারণে যে কোনো ট্রমা থেকে এখানে ব্লিডিং হয়। তা সাধারণত কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন কারণে এই ভেইনগুলা ফুলে যায় এবং টর্সিসিটি ডেভেলপ করে এবং ওই ভাল্ব তো থাকেই না, যার জন্য এখানে ভেনাস হাইপারটেনশন মতো হয় আর কি। এবং তখন যদি রুগী পায়খানা করে এবং ওই পায়খানাটা একটু হালকা একটু প্রেসারেই বা একটু আঘাতেই ব্লিডিং হতে থাকে, মূলত এইটাই পাইলস। তার মানে পাইলস মানেই ব্লিডিং থাকবে, এর সাথে আরো কিছু থাকে। যেমন ধরেন প্রথমে রুগী এসে বলে যে আমার পায়খানার সাথে রক্ত যায়, রক্তটা ইউজুয়ালি পেইনলেস থাকে এবং কখনো কখনো বলে যে পুরো প্যান্টটাই রক্তে ভরে গেছে। আবার কখনো কখনো রুগী বলে যে ওই টয়লেট পেপার দিয়ে মোছার সময় দেখা যায় যে টয়লেট পেপারটা ব্লাড স্টেইন হয়ে গেছে। তারপর আবার কেউ কেউ পেইনের কথা কমপ্লেন করে। আবার কখনো কখনো রুগী বলে যে ব্যথার সাথে কিছু মিউকাস ডিসচার্জ, অর্থাৎ বিজলা বিজলা রক্ত মিশ্রিত জিনিস বের হয়। আবার কখনো কখনো পেইনফুল একটা লাম্প, মানে চাকা মতো পায়খানা রাস্তার পাশে আসে। সর্বোপরি ওখানে যখন এরকম একটা স্যাঁতসেঁতে ভিজা অবস্থা থাকে তখন ওখানে আবার চুলকায়, কোনো কোনো রোগী চুলকানি নিয়েও প্রেজেন্ট করে। এরকম বিভিন্ন ভাবে আর কি রোগী আমাদের কাছে প্রেজেন্ট। স্যার, এই প্রি স্টেজটা কি, মানে শুরুটা হয় কিভাবে? একজন মানুষ কিভাবে বুঝবে যে সে এই ধরনের একটা সমস্যার মধ্যে আক্রান্ত হতে যাচ্ছে? একেবারে শুরুর দিকে কি কি ধরনের? শুরুর দিকে প্রথমে ইনিশিয়ালি রোগী যেটা কমপ্লেন করে যে পায়খানা একটা আনইজি, মানে অস্বস্তি একটা ভাব হয়, তারপরে রক্ত যায়। তো এই রক্তটাই বিভিন্নভাবে যেতে পারে। তবে আনইজি কেউ কেউ আবার বলে যে তার কোনো সমস্যা নাই, কিন্তু পায়খানা করার সময় মনে হয় যেন পায়খানা রাস্তার মুখে একটা কিছু আসে, আবার ওইটি ভিতরে ঢুকে যায়। আবার কেউ কেউ বলে যে এরকম আসার পর বের হয়ে আসে কিন্তু পরে আর ভিতরের দিকে ঢুকে না, আঙ্গুল দিয়ে ঢুকাতে হয়। কেউ কেউ বলে যে পায়খানা রাস্তার পাশে কি যেন একটা চামড়ার মতো ঝুলে আছে
আমি আনইজি ফিল করি, পেইন ফিল করি, এরকম বিভিন্ন ভাবে আর কি। আচ্ছা, তার মানে যে কোনো ধরনের ডিসকমফোর্ট বা ব্লাড দেখলেই একজন মানুষের উচিত হবে সাথে সাথে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে। স্যার, একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। হয়েছে বহুত আগেই, আচ্ছা, থেকে বললেও চলে, কিন্তু ওটা বাচ্চা অপারেশন করেছে, কিন্তু ভালো হয় না। হুম, এটা ভালো হয় না, ওটা থেকে চুলকায় আর গজের মতো আছে, এমনি কোনো বিলাট পড়ে বা কোনো কিছু না, খালি চুলকায় আর গজের মতো আছে। আচ্ছা, ভালো হয়নি। আগে কি চিকিৎসা করেছিলেন কারো? স্যার, চিকিৎসা করিয়েছেন, ভালো হয়নি। অপারেশনও করাইছি। অপারেশন করাইছেন? হ্যাঁ, কোথায় করেছেন? এটা খালিশপুর ক্লিনিক করাইছি, আমি খুলনা থেকে বলছি নুরজাহান। আচ্ছা, খুলনা থেকে, উনি খুলনাতেই করিয়েছেন, যেটা আমরা আচ্ছা। বুঝতে পারছি। এখন আপনার সমস্যা হলো কি চুলকায় আর আনইজি ফিল করেন? গজের মতো, খালি গজের মতো, কোনো ব্লাড যায় না বা কোনো কিছু হয় না, কোনো আচ্ছা, আপনি কি ডায়াবেটিস আছে? না, আমার ডায়াবেটিস নাই। ডায়াবেটিস নাই। আপনার ওজন কত? আমার ওজন 52 কেজি। 72 কেজি, মানে একটু মোটা। তার মানে এই যাদের একটু ওজন 52 বেশি, কেজি। 52 হ্যাঁ। কেজি, আচ্ছা, যাদের একটু ওজন বেশি বা ডায়াবেটিস থাকে তাদের অনেক সময় পায়খানা রাস্তায় একটু আনইজি, একটু চুলকায় বা একটু জ্বালা পোড়া বা ব্যথা কিন্তু করে। আমার যখন এই রোগটা হয়েছে তখন কিন্তু আমি কোনো কাবু ছিলাম, মোটা ছিলাম না। আচ্ছা, ওনার কথাগুলো আমাদের কাছে ক্লিয়ার না। তবে অ্যাকচুয়ালি আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখেন, কারণ হতেছে কি আপনাকে, আমরা তো কথাবার্তা শুনলাম, এখন আপনাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। আমরা পায়খানা রাস্তায় একটা শান্ত প্রোক্টোস্কোপে একটা পরীক্ষা করে দেখি, পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী হয়েছে। যেহেতু একবার অপারেশন করাইছেন, তবে কি ডাক্তার অপারেশন করেছে ওটা এটাই ক্লিয়ার স্যার, না। এই এক্স্যাক্টলি এই আলোচনাতেই আমরা আসতে চাচ্ছিলাম যে দর্শক, আপনি যেখান থেকে অপারেশন করান না কেন, উনি খুলনাতে কোনো এক জায়গায় করিয়েছেন, একজন কোলোরেক্টাল বা ল্যাপারোস্কোপি কোনো সার্জনের কাছে করিয়েছেন কিনা, বা এরকম কোনো একজন কোলোরেক্টাল বা ল্যাপারোস্কোপি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে আরেকবার একটু দেখিয়ে নিন, কারণ যেহেতু রিকারেন্স হয়েছে সেক্ষেত্রে আরেকবার একটু সচেতন, একটু বেশি হতে হবে। এটা নিয়ে আসলে বসে থাকার কোনো এবং অপশন আমার নেই। ধারণা উনি অপারেশনটা তো কেটে করছে, মেশিন দিয়ে করেনি। মেশিন দিয়ে করলে শান্ত এই জিনিসগুলো স্যার, এই হয়। আলোচনাতে একটু আসি দর্শকের কথা ধরেই, যে অনেকে এমনি সার্জারি করছেন, জেনারেল সার্জারি করছেন কোনো মেশিনে, আবার অনেকে মেশিনের সাহায্যে, যে আমি যেটা জানি যে আপনি আপনার প্র্যাকটিস লাইফে মেশিনের সাহায্যে সার্জারি করছেন, তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কি এবং সাকসেস রেট কার বেশি, যদি একটু বলতেন। মেশিন অনেক বেশি এবং আচ্ছা। অনেক ডিফারেন্স। যেমন আমরা যদি মেশিনে অপারেশন করি, কোনো রক্তপাত হয় না, কোনো পেইন হয় না, রোগী একদিন পর বাসায় গিয়ে স্বাভাবিক কাজ কাম করতে পারে, এবং সর্বোপরি এটা সাকসেসের মোর অরলেস 100%। আচ্ছা। কিন্তু কেটে করলে ওই যে উনি যে কথাটা বললো, একটু রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে, আবার বিভিন্ন সিমটম হয়। ছোট্ট জায়গা তো, এই ছোট্ট জায়গায় আসলে কাটা খুব টাফ, এবং আচ্ছা। কখনো বেশি কাটা হয়, কখনো কম কাটা হয়, কখনো আবার ভয়ে কাটাই হয় না, মানে বিভিন্ন মাপঝোঁকের বিষয় আছে। আচ্ছা। এগুলি সাধারণত একটু টাফ, এই জন্য এই অপারেশনটা এখন মেশিনে করাই সবচেয়ে উত্তম। মেশিনের সাহায্যে কাটাকাটির কোনো প্রয়োজন হচ্ছে না। কাটাকাটি প্রয়োজন। আচ্ছা, কাটাকাটি ছাড়াই হ্যাঁ, এবং কোনো সুন্দরভাবে রক্তপাত হচ্ছে না। আচ্ছা, কোনো এবং রক্তপাত অনেক হচ্ছে দিন না। হিপ বাদ দিতে হয়, লবণ গরম পানিতে বসতে হয়, এইগুলা। সেক্ষেত্রে স্যার, এক্সপেন্সের দিক থেকে কি দুটো ডিফারেন্স অনেক বেশি না কাছাকাছি? মোটামুটি কাছাকাছি, ধরেন 10-15 হাজার টাকা একটু বেশি লাগে মেশিন দিয়ে করলে। কিন্তু সেক্ষেত্রে রিস্ক ফ্রি তো অনেকটা বেশি অনেক হচ্ছে। এবং এগুলো স্যার আপনারা কোথায় করছেন? রিকারেন্স হয় না। আচ্ছা আমি সাধারণত যে মিরপুর 10 নম্বর পপুলারি করে থাকি। আচ্ছা আচ্ছা, আপনি এখানেই বাংলাদেশে এটা হ্যাঁ, সুন্দরভাবে এটা এখন হচ্ছে। সুন্দরভাবে করছে, এবং আমরা কয়েকজন ফ্রেন্ড এটা খুব সাকসেসফুলি অপারেশন করছে। আচ্ছা, তার মানে এবং আমাদের কাছে এই রোগীগুলা আর রিটার্ন আসে না। রিটার্ন না আসা অর্থই হলো তারা যে ভালো আছে। তারা ভালো আছে। আচ্ছা, তার মানে হচ্ছে দর্শকদের জন্য সাজেশন হচ্ছে যে জেনারেল সার্জারিতে কাটাকাটির মাধ্যমে পায়ুপথের অপারেশনে না যেয়ে যদি মেশিনের সাহায্যে, বর্তমানে যে টেকনোলজি এসেছে সেক্ষেত্রে বিশেষজ্ঞ যারা আছেন, সবাই না, বিশেষজ্ঞ এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, যারা মেশিনের সাহায্যে অপারেশন করছেন, যেটাকে আমরা লঙ্গ অপারেশন বলে থাকি, এই সার্জারিগুলো করলে আপনার কিন্তু এই ধরনের রিকারেন্স হওয়ার চান্সেস অনেক কমে যায়। স্যার, এবার যে বিষয়টা আসতে চাই যে ফিশার কারণ কি, পাইলসের কারণগুলো যদি অ্যাকচুয়ালি পাইলসের কারণটা অনেকগুলা কারণ আছে। তার ভিতরে একটা হতে পারে জেনেটিক, মানে জন্মগতভাবে। কারো কারো জন্মগতভাবে একটু যেটা বললাম যে ওই ভেইনের ওয়ালগুলো আরো থিন থাকে, আচ্ছা, এবং ভাল্ব তো থাকেই না, এই একটা কারণ। মানে এটা কি ইনবর্ন কারো কারো আচ্ছা, থাকে, সবার যে থাকবে তা না, তবে একটা পার্সেন্টেজ থাকে যাদের বাপ মায়ের থাকে সন্তানদের জেনেটিক্যালি একটু আসতে পারে। জেনেটিক্যালি হয়। তারপরে যারা ধরেন কষা রোগে ভোগে, অর্থাৎ পায়খানা যাদের কষা হয়, এটা তো বাংলাদেশের একটা কমন ডিজিজ। কোষ্ঠকাঠিন্য যে বিষয়টা, কোষ্ঠকাঠিন্য যেটা, এটা শুধু বাংলাদেশ না, এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা একটা কমন ডিজিজ। স্যার, আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আচ্ছা, আমি হচ্ছে ফিরোজুল মামুন, সিলেট থেকে বলতেছি। জি বলুন দর্শক, শুনতে পাচ্ছি।
যে আমার হচ্ছে মানে পায়খানা রাস্তা সবসময় ভেজা থাকে ভিজে থাকে, হ্যাঁ। এবং অস্বস্তি বোধ লাগে, আমি চুলকায়। মানে আমি ডাক্তার দেখাচ্ছি একজন, সে আমাকে একটা অয়েন্টমেন্ট দিছে এরিয়ান, কিন্তু এটা ব্যবহার করার পরেও এটা কমতেছে না। এখন আমার কি করণীয়? আচ্ছা, ওই ডাক্তার কি আপনাকে পায়খানা রাস্তাটা পরীক্ষা করে দেখেছিল? জি ডাক্তার কি আপনার পায়খানা রাস্তাটা পরীক্ষা করে দেখেছিল কোনো যন্ত্র দিয়ে বা মেশিন দিয়ে? জি জি দর্শক, আপনার পায়খানার রাস্তায় কি উনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন কিনা, আপনি এই বিষয়টা বলতে পারবেন? জি এমনি উনি দেখছে, দেখছে। করে না, দেখছে। শুধু এমনি দেখলে হয় না, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা একটা মেশিন ইউজ করেন, একটা এটা যেটা মেশিন ইউজ বোঝা করে যাচ্ছে। দেখি, যেটাকে প্রোক্টোস্কোপিক বা সিগমোইডোস্কোপিক এক্সামিনেশন করলে হয় কি, ভিতরে রোগী তো বাইরে এসে সাইন সিমটম প্রডিউস করে, তাই না? আচ্ছা। মানে ম্যাক্সিমাম অসুখই তো পায়খানা রাস্তার ভিতরে থাকে, বাইরে তো তেমন কোনো অসুখ থাকে না। তো এই ভিতরটা না দর্শক, দেখলে কিন্তু আপনি বোঝা এই মুশকিল। ধরনের প্রবলেমের জন্য আসলে কোন বিশেষজ্ঞকে দেখিয়েছেন? আপনি জানেন উনি কোন বিষয় বিশেষজ্ঞ? না, আমি হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছিলাম। আচ্ছা, এই এই জন্য। যাই হোক, আমাদের দেশে এটা একটা কমন সমস্যা যে হয়েছে পায়খানা রাস্তার অসুখ দেখাবেন সার্জারি বিশেষজ্ঞ বা কোলোরেক্টাল সার্জন, কিন্তু আপনি দেখিয়েছেন মেডিসিনের ডাক্তাররা তো আর এই রোগ সম্বন্ধে ওনারা এত জানেন না, বুঝেন না, সুতরাং ভুল চিকিৎসা হওয়াটাই স্বাভাবিক। আপনি অবশ্যই একজন কোলোরেক্টাল সার্জনকে দেখান, কারণ আপনি মাছের দোকানে গিয়ে যদি মাংসের দাম জিজ্ঞাসা করেন তাহলে ভুল ইনফরমেশন পাবেন। একটু দর্শক বলে যাই আরেকবার যে পায়খানার রাস্তায় যে কোনো ধরনের বা পায়ুপথে যে কোনো সমস্যায় কিন্তু আপনি একজন ল্যাপারোস্কোপিক বা কোলোরেক্টাল সার্জন কাউকে দেখাবেন, কোলোরেক্টাল সার্জন কাউকে স্পেশালি দেখাবেন। সেক্ষেত্রে যদি কোলোরেক্টাল সার্জন আপনার আশেপাশে কেউ না থাকেন, তখন আপনি সার্জারি বিশেষজ্ঞ কাউকে দেখাতে পারেন। কিন্তু এই বিষয়ে আসলে মেডিসিনের সাহায্য নিতে গেলে একটু ভুল হয়ে যেতে পারে। স্যারের যে বিষয়টিতে আমরা ছিলাম যে পাইলসের কারণ। হ্যাঁ। তারপরে যারা মনে করেন শাকসবজি কম খায়, মাংস বা ফাস্ট ফুড বেশি খায়, এদের হওয়ার সম্ভাবনা থাকে। যারা একটু অবিস মোটা, অথবা মহিলারা যখন বাচ্চা নেয়, প্রেগনেন্ট হয়, তখন হওয়ার সম্ভাবনা থাকে। আবার যাদের ডায়রিয়া হয়, ক্রনিক ডায়রিয়া আছে কিছু কিছু, তাদের হওয়ার সম্ভাবনা থাকে। আবার যারা অনেকক্ষণ দাঁড়ায় বা বসে কাজ করে, আচ্ছা। যেমন ড্রাইভার, ট্রাফিক, ওদের অনেকক্ষণ দাঁড়ায় বা বসে কাজ করতে হয়, এদের হওয়ার সম্ভাবনা থাকে। আবার যারা অনেকক্ষণ বাথরুমে গিয়ে বসে থাকে, অর্থাৎ বাথরুমে যখন আমরা বসে থাকি তখন আমাদের এই পায়খানা রাস্তার মাসুলগুলো রিল্যাক্স হয়ে যায়। তা এই রিল্যাক্স হওয়ার কারণে ওইখানে ভেনগুলো তখন আর ঠিকমতো কাজ করে না, কন্ট্যাক্ট করে না, যার জন্য ওখানে ভেনাস প্রেশার বেড়ে যায় এবং তখন মাইনর ট্রমাতে বা স্টেনিংয়ে ব্লিডিং হতে পারে। তারপরে আবার কেউ কেউ ঠিকমতো বাউল হ্যাবিট করে না, অর্থাৎ আচ্ছা, আর্লি মর্নিং বাউল হ্যাবিট খুব ইম্পর্টেন্ট। আর একটা নির্দিষ্ট সময়ে হ্যাঁ, বাউল হ্যাবিট বাউল করাটা, হ্যাবিটটা সেটা করা। মর্নিং হ্যাঁ, early হওয়া উচিত। morning এ তার সবচেয়ে আরেকজন ভালো। দর্শক আমাদের জি, সাথে জি। আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। আমি হচ্ছে ঢাকা থেকে বলছিলাম, আমার হাজবেন্ডের বিষয়ে বলতে যাচ্ছি। জি। জি, জি। ওনার বয়সটা হচ্ছে যে 33, হুম। ওয়েট হচ্ছে যে 67 কেজি, হাইট হচ্ছে যে 5 ফুট 5, ঠিক আছে? আচ্ছা, জি, জি। কিন্তু উনি কিছুদিন যাবত, বেশ কিছুদিন 5-6 মাস যাবত হচ্ছে পায়খানার সাথে এমনি কোনো সমস্যা না, মলদারে কোনো সমস্যা না, পায়খানাটাও নর্মাল, পায়খানায় 2 বার যায়, এমনি কোনো পেটে ব্যথা বা আদার্স কোনো সমস্যা না। হচ্ছে যে পায়খানার সাথে হচ্ছে যে মাঝে মাঝে রক্তও যায়, আবার হচ্ছে যে পায়খানার সাথে আমমূত্রও যায়, ঠিক আছে? আচ্ছা। রক্ত, এইটা হচ্ছে আচ্ছা, রক্তটা কেমন, কালার কেমন? রক্তটা লাল কালারই যাচ্ছে, অনেক সময় টিস্যুতে নিলে বোঝা যাচ্ছে। এই আর কি অনেক দিন যাবত আর কি, এটা হচ্ছে 5-6 মাস। তার মাঝে হচ্ছে যে এমনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী হচ্ছে যে ফিলমেট খাইছিল, বাট তারপরেও কোনো ইয়া হয়নি, বা উন্নতি হয়নি। এখন কোনো ওষুধই খাচ্ছে না, এমনি খাবার দাবার স্বাভাবিক খাচ্ছি, কড়া পাক জাতীয় কোনো কিছু খাচ্ছি না। এইটা এখন আমার আসলে এটা কি করতে পারি, বা এটা কি ধরনের সমস্যা বা কি দেখি, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি তো হিস্ট্রিটা তো আমরা শুনলাম জি, দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। রক্ত যায় এবং মিউকাস পড়ে। তা এই রক্ত এবং মিউকাস দুটি যত যায়, উনি তো হিস্ট্রি বললো, আর ডেসক্রিপশনটা 6 মোটামুটি মাস সুন্দরই দিয়েছে উনি, কিন্তু উনি পায়খানা ছাড়া একটা পরীক্ষা করে দেখতে হবে, একটা যন্ত্র দিয়ে প্রোক্টোস্কোপিক বা সিগমোইডোস্কোপি করে দেখতে হবে যে মিউকাসটা কেন যায় বা রক্তই বা কেন যায়। আচ্ছা, তার শান্ত স্যার, রক্ত, তার মানে প্রোক্টোস্কোপি যদি উনি করেন তাহলে আপনি বুঝতে পারবেন বোঝা যে যাবে, উনি হ্যাঁ। ওনার কেন ব্লাড হ্যাঁ, বা আমরা শান্ত মিউকাস রোগী আসছে। ডায়াগনোসিস করি, রোগীর হিস্ট্রি নেই এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করি এবং কিছু আচ্ছা। ইনভেস্টিগেশন করি। তা আমরা তো একটা পার্ট শুনলাম খালি ওনার কাছ থেকে। এখন ওনাকে যে কোনো একটা বিশেষজ্ঞ ডাক্তারের, যারা আমরা এই রোগ নিয়ে ডিল করি, এরকম একটা ডাক্তার চেম্বারে গিয়ে পায়খানা সাইটের পরীক্ষা করে দেখতে হবে যে কি অসুখ হয়েছে, রোগটা নির্ণয় করতে হবে এবং তারপর চিকিৎসা। তবে উনার আমার মনে হচ্ছে যে উনি পাইলসেই ভুগতেছে, এছাড়াও পাইলসের আরো অনেক কিছু হতে পারে, অ্যাসোসিয়েট আরো অনেক ডিজিজ থাকতে পারে, যেটা আমি বলতে চাচ্ছি না, সেটা পরীক্ষার আগে বলা ঠিকও না। আচ্ছা।
তার মানে অবশ্যই ওনাকে ফিজিক্যালি পরীক্ষা Physically, করার একটা প্রয়োজন আছে, যেহেতু 5 থেকে 6 মাস ওয়েট করেই ফেলেছেন, সো একটু লং টাইম ওয়েট করা হয়ে গেছে, আর মনে হয় ওয়েট করা ঠিক হবে না। সেক্ষেত্রে আপনি একজন কোলোরেক্টাল সার্জন, যেহেতু ঢাকা সিটিতে আপনি অবস্থান করছেন, সেক্ষেত্রে আপনার জন্য পাওয়াও খুব ইজি অ্যাভেলেবল। কোলোরেক্টাল সার্জন কারোর কাছে আপনাকে অবশ্যই দেখাতে হবে, দেখানোর পরে একটা এক্সামিনেশন করে আসলে তারপরে কনফার্ম হওয়া যাবে কেন ব্লাড বা মিউকাস আসছে। স্যার, এবার পালসের ট্রিটমেন্ট একটু চলে আসতে চাই। পাইলসের ট্রিটমেন্ট খুবই ইজি আমি বলবো, কারণ পাইলস তো আমরা 4টা গ্রেডে ভাগ করি, আচ্ছা। গ্রেড 1, 2, 3, 4। তা গ্রেড 1 এবং 2 অর্থাৎ এই দুটোতে অ্যাকচুয়ালি কনজারভেটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা রোগীকে কিছু অ্যাডভাইস দেই আচ্ছা। এবং কিছু মেডিসিন দেই, এতেই ভালো হয়ে যায়। কনজারভেটিভ ট্রিটমেন্ট মানেই তো আমরা মনে করি যে মেডিসিন এবং লাইফস্টাইল মডিফিকেশন। তা আমরা কিছু খাবার চেঞ্জ করি, বলতে যে মাংস কম খাইতে হবে, কিছু কিছু খাবার পায়খানা কষাকার, যেমন বেল, পেয়ারা, মাংস, আচ্ছা। এগুলি থেকে একটু মানে দূরে থাকা, কোষ্ঠকাঠিন্যটা এনিহাউ দূর করতে হবে। সবজি এবং পানি বেশি খাবে, এবং পায়খানা রাস্তায় গিয়ে চাপাচাপি না করা, অনেকক্ষণ পায়খানা রাস্তায় বসে না থাকা, আর সাথে হলো গিয়ে বাউল হ্যাবিটটা, আর্লি মর্নিং বাউল হ্যাবিট করা। আচ্ছা। এবং এছাড়াও আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি, যে মেডিসিনের মাধ্যমে মোটামুটি পার্মানেন্ট কিউরি হয়ে যায়, এবং তার লাইফস্টাইলটা যদি এরকম সে মেনে চলে। তবে 3rd এবং 4th ডিগ্রিতে শান্ত অপারেশন লাগে, যেটা আমরা একটু আগেই ডিসকাস করেছি, যে ইদানিং আমরা অপারেশন মেশিনের সাহায্য করি, এবং এই অপারেশন করলেও রোগী মোটামুটি 100% ভালো থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে স্যার পাইলসের আমি আগে শুরুতেও বলেছি যে অপারেশনগুলো নিয়ে অনেক কনফিউশন আছে, যার কারণে মানুষ বিভ্রান্তিতে পড়ে বিভিন্ন দেশে যাচ্ছে, লাইক পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাচ্ছে, কেউ থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, মনে করছে হয়তো বাংলাদেশের এই ধরনের চিকিৎসা ইন্টারন্যাশনাল মানে কোনো চিকিৎসা হচ্ছে না, কেন এটা আপনি মনে আসলে করছেন? এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা একটা ধারণা, ফলস কনসেপশন। আচ্ছা। আমি বলবো যে বাংলাদেশে সুন্দর চিকিৎসা হয়, তবে পাইলস হলে পারে আমাদের দেশে, যেমন এই যে ছেলেরা যাচ্ছে মেডিসিন ডাক্তারের কাছে, যেমন একটু আগে একটা পেশেন্ট বললো, আর মেয়েরা যাচ্ছে গাইনি ডাক্তারের কাছে, যার ধরুন, আর ওনরা যাদের কাছে যাচ্ছে ওনরা ওই রিপিটেডলি এই ওষুধ দিচ্ছে, সে ওষুধ দিচ্ছে, এটা করছে, ওটা করছে, এক পর্যায়ে অসুখ তো ভালো হচ্ছে না, রুগী বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা। বিরক্ত হয়ে তারা মনে করতেছে যে দূরে দেশে ভালো চিকিৎসাই হয় না, কিন্তু তারা প্রপার ডাক্তারের কাছে যাচ্ছে না, যার জন্য বিরক্ত হয়ে এক পর্যায়ে হয়তো আশেপাশের দেশে যাচ্ছে, মানে ঠিক মতো চিকিৎসকের কাছে না পৌঁছানোর কারণে আস্থার জায়গাটা কমে যাচ্ছে। স্যার, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আমার নাম আতিকুর রহমান। জি, শুনতে পাচ্ছি। আমি বলতেছি বিকেএসপি থেকে। জি। জিরানি বিকেএসপি। মানে আমার প্রবলেম হচ্ছে যে মানে কোষ্ঠকাঠিন্য, আমি এই মাংস খেলে বা সবজি কম খেলে এরকম সমস্যাটা হয় আমার, রক্ত বের হয় আর কি। জি জি। এখন রাস্তায়। আচ্ছা। শুধু পায়খানা কষা হয় না আর কোনো সমস্যা? না, পায়খানা কোথাও হয়, ব্লাডও যায়। ব্লাডও যায়? ব্লাড খুব একটা পড়ে না, মানে যখন মাংসটা, বিশেষ করে গরু মাংস যখন খাওয়া হয় তখন ব্লাড পড়ে। পায়খানা করার পর জ্বালা পোড়া বা ব্যথা করে কিনা? না না, এগুলি করে না। তার মানে খুব ইনিশিয়াল স্টেজে শুধুমাত্র পায়খানা কষা হয়। তা পায়খানা কষা যাতে না হয়, আপনি সেইভাবে লাইফস্টাইল চেঞ্জ করুন, অর্থাৎ আপনি মাংস থেকে দূরে চলে আসুন এবং মাছ আর সবজি বেশি খান, এবং যে খাবার খাইলে পায়খানা কষা হয়, যেমন আপনি জানেন বেল বা পেয়ারা বা গরুর মাংস, এইসব থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। কাঁচা ফলও কিন্তু পায়খানা কষা করে, অর্থাৎ যে ফলগুলাতে কষ থাকে, কষ জাতীয় খাবার খাইলে পায়খানা কষা হয়, ওই ফলগুলা থেকে আপনি একটু দূরে থাকেন। পাকা ফল তার মানে কি উনি কখনোই কি মাংস জাতীয় খাবার খেতে পারবেন না, এরকম কোশ্চেন তো ওনার যদি থাকতে মাংস পারে। হ্যাঁ কখনো খায়, তাহলে একটু সবজি বেশি খেয়ে নিবে। আচ্ছা, মানে অপোজিট, সবজি আর একটু পানি বা একটু সবজি দিয়ে ওনাকে কভার করে ফেলতে হবে। যেহেতু প্রবলেমটা হচ্ছে, সেক্ষেত্রে দর্শক একটু সতর্কভাবেই খাওয়া দাওয়াটা গ্রহণ করতে হবে, তাহলে আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়ে গেলে তখন আপনি আবার আগের লাইফস্টাইলে চলে যেতে পারবেন। স্যার, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছিলাম, যে আপনি বলছিলেন মহিলারা যাচ্ছে গাইনি ডাক্তারের কাছে। অনেক মহিলার প্রবলেম থাকতেই পারে যে আমি কোনো পুরুষ ডক্টরের কাছে আমার পায়ুপথের পরীক্ষা করাবো না, সেক্ষেত্রে কি আপনারা কোনো অপশন কি রেখেছেন কিনা মহিলাদের জন্য, যদি বলতেন? মহিলাদের জন্য সেক্ষেত্রে আমাদের অপশন, আপনি হয়তো জানেন যে আমাদের মহিলাদের অ্যাসিস্ট্যান্ট থাকে, আমাদের ছেলেদের অ্যাসিস্ট্যান্ট থাকে মহিলারা, হ্যাঁ, আর মহিলা ডাক্তার অ্যাসিস্ট্যান্ট থাকে ছেলেরা। আচ্ছা, এটা নিতে হয়, অপোজিট সেক্স নিতে হয় প্র্যাকটিসের সাথে। তা সুতরাং ওনরা এইটা ভাবার কোনোই অর্থ নাই যে ছেলেদের কাছে গেলে আমাদের মান সম্মান হানি হবার, ইসলামে ওইটা নিষেধ নাই। তো ছেলে ডাক্তারদের কাছে আসতে পারে, তবে সে নিতান্তই যদি নাই আসতে চায়, তবে মহিলা কিছু সার্জন আছে বাংলাদেশে, তাদের কাছেও যেতে পারে। আচ্ছা, যদি আপনাদের কাছেও যাই, সেক্ষেত্রে আপনারা মহিলা একজন, আপনারা একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছেন পরীক্ষা নিরীক্ষার জন্য। পরীক্ষা নিরীক্ষার জন্য। সুতরাং এখানে
মানে মান সম্মান বা কোনো রকম কোনো কিছু হানি হওয়ার সম্ভাবনা থাকে না নেই। এবং আমরা যথেষ্ট পর্দা মেনটেন করি। এট দি সেম টাইম আমি শুধু একটা কথাই বলবো যে আর যেখানে যান গাইনি ডাক্তার মেডিসিন ডাক্তারের কাছে পাইলস নিয়ে অন্তত যাবেন না। আচ্ছা। গেলেই ভুল চিকিৎসা হবে, এক পর্যায়ে হয়তো খুব খারাপ দিকেও চলে যেতে পারে, যেটা হয়তো বলা ঠিক না। আচ্ছা, প্রত্যেকটা বিষয়ে আসলে স্পেসিফিক ডক্টরের Specific কাছেই doctor-এর যাওয়া কাছে যাওয়া উচিত। উচিত। স্যার আমি একটু ফিস্টুলা নিয়ে আলোচনা করতে চাই, যে ফিস্টুলার কারণ কি থাকে? ফিস্টুলার সাধারণত হয় কি যে প্রথমে পায়খানা রাস্তার পাশে একটা ফুরা হয়, আচ্ছা। যেটা আমরা অ্যাবসেস বলি মেডিকেলে। তা ওই ফুরা মেল ট্রিটেড হয়, অর্থাৎ সে ঠিকমতো চিকিৎসা করে না, ফুরাটা একসময় করে কি বাস্ট রাপচার হয়ে যায়। তা রাপচার হয়ে গেলে পারে ওখান থেকে আংশিক পুজ বের হয় এবং কিছুটা ভিতরে রয়ে যায়, এবং যখন আংশিক পুজ বের হয় তখন সে ভাবে কি যে আমি তো ভালোই হয়ে গেছি, সে মোটামুটি ব্যথা কমে যায়, স্বাভাবিক লাইফস্টাইল শুরু করতে চায়, কিন্তু ওখানে আস্তে 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 অল্প অল্প করে রড ধরতে থাকে এবং আলটিমেটলি ফিস্টুলা ডেভেলপ করে। এছাড়াও যদি কেউ অ্যাবসেসের মানে ইনএডুকেট ট্রিটমেন্ট করে, মনে করেন একটু আনারে হাতে গেল, তখন আবার অপারেশন করার পরও ফিস্টুলা হতে পারে। আচ্ছা, এইভাবে সাধারণত ফিস্টুলা হয়। তবে ফিস্টুলা হওয়ার আরও কিছু কিছু কারণ আছে, যেমন যারা অবিস এদের হয়, যারা ডায়াবেটিসে ভোগে অথবা ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজ, অর্থাৎ মনে করেন ডায়াবেটিস, এইডস, তারপরে যেসব ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজ আছে, এইসব রোগে যারা। স্যার একজন দর্শক আমাদের সাথে আছে ফোনে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আমি সুজন বলছি জি, শুনতে পাচ্ছি, বলুন। আমার সমস্যা হচ্ছে আমার পায়ে করতে একটু পেছনে একটু পায়খানা করার সময় একটু জোরে বলেন, কথা বলেন, একটু জোরে বলতে হবে, কথাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে আমার টেলিফোনে কথাগুলো রিপ্লেট করতেছে টেলিভিশনে, এই জন্য আমি আসতে বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন, খুব সংক্ষেপে বলুন, আমাদের কাছে বেশি সময় নেই, খুব সংক্ষেপে কি জানতে চান বলুন। বলছি আমার পায়ে করতে পিছনে একটু ফেটে যেত, এই জন্য আমি একটা অপারেশন করছিলাম কিছুদিন আগে, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে, সেলাইটা কাটতেছে না, এখন সেলাই করতেছে না, কিন্তু আমি গরম পানিতে ভরতেছি কন্টিনিউ। মানে পায়খানা রাস্তা ফেটে গেছিল, অপারেশন হয়েছে, কি সেলাই দিছে ওখানে না কি বলেন বুঝতে হ্যাঁ, পারেন? সেলাই করেছেন। সেলাই তো সাধারণত করা হয় না পায়খানা রাস্তার পাশে, দর্শক, যখন আপনি আমরা আমাদের সাথে অপারেশন থাকুন। করি তখন সাধারণত সেলাই করি না, আমরা ওইটুকু ওপেন রেখে দেই আর রুগীকে কিছু মেডিসিন দেই, কিছু অ্যাডভাইস করি, যেমন ওনাকে লবণ সেলাই গরম করা পানিতে হয়েছে, তার বসবে। মানে এই বিষয়টা আসলে আপনার এটা কাছে আমি যৌক্তিক? ঠিক জানি না উনি কাকে দিয়ে করাইছে, কিভাবে করেছে। হ্যাঁ। পায়খানা রাস্তার পাশে সাধারণত অপারেশন করলে আমরা সেলাই করি না। আচ্ছা। আর যদিও দুই একটা সেলাই লাগে তখন আমরা অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়াল দিই, অর্থাৎ ওই যেটা দেখা যায়। সুতাগুলা এমনি এমনি শরীরের সাথে মিশে শরীরের যায়, সাথে জোরে absorb পড়ে করে যায়, যায়। সুতরাং এই সেলাই কাটতেও হয় না। ঠিক আছে দর্শক, আপনার এই ইয়াটা আসলে আমাদের কাছে খুব যৌক্তিক মনে হচ্ছে না, তারপরেও একটু দেখার প্রয়োজন আছে। ফিজিক্যালি আপনি একজন কোলোরেক্টাল সার্জন কাউকে দেখিয়ে পরামর্শ নিয়ে নেবেন, আর এভাবেই আসলে ভালো থাকতে হবে, কারণ আমাদের সবাইকে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনেক মূল্যবান আপনাকে ধন্যবাদ। ইনফরমেশন আসলে আপনার মাধ্যমে দিতে পারলাম আমার দর্শকদেরকে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। তবে যেতে যেতে একটি কথা বলতে চাই, যে আলোচনা আজকে আমরা করছিলাম যে সঠিক চিকিৎসক নির্বাচন, পায়ুপথের যে কোনো ধরনের সমস্যায় আপনারা যাবেন একজন কোলোরেক্টাল সার্জনের কাছে, এর কোনো অপশন নাই। যদি আপনার এলাকাতে কোনো কোলোরেক্টাল সার্জন না থাকে, সেক্ষেত্রে আপনি যাবেন একজন সার্জনের কাছে, কারণ আপনি যদি স্পেসিফিক রোগের জন্য স্পেসিফিক ডক্টরের কাছে না যান, বা এই জন্য আপনি ওয়েট করতে থাকেন বা ভাবতে থাকেন যে দেখি কি হয়, সেক্ষেত্রে কিন্তু বিপদের সম্মুখীন হবেন। আমরা চাই না আপনি কোনোভাবে বিপদের সম্মুখীন হন, কারণ আমাদের সবাইকে খুব সুস্থ সুন্দরভাবে থাকতে হবে। দর্শক, আপনাকে এই আগামী পর্বে আবার হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই বৈশাখী টেলিভিশনের সাথে এই অনুষ্ঠানের সাথে থাকবেন। খোদা হাফেজ।